রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রমিশ্বরম। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সকলকে, বিশেষত বক্তা আগে যারা বলে গেছেন, যারা গান করেছেন, আবৃত্তি করেছেন, অন্য কোনো বিষয়ে আলোচনা ছিল, এবং আমার সামনে এখানে আছে যুবক। আমি যুবক যুবতী উভয়কেই আমরা যুব সম্প্রদায় প্রতিনিধি বলি। অতএব এই যুব সম্প্রদায়ের সমস্ত প্রতিনিধি সকলকে তাদের আমার কাছ থেকে যে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পাওয়ার কথা, সেটি আগে আমি দিয়ে রাখছি। বলছিলেন কালকের থেকে নাকি আজকে যুবতীদের সংখ্যা কম হয়েছে গতবারের তুলনায়। তার মানে ক্রিমরা আসছে, এটা আমার মনে হলো। ওরা যখনই বললেন, মানে গত বছর যাদের ভালো লেগেছে তারা এসেছে, যারা ভালো লাগেনি তারা আসেনি। এটা একটা ভালো লক্ষণ যে বাছাইটা তারা নিজেরাই করে নিচ্ছে। আমাদের বেশি বলতে হবে না যে তোমরা আসনি কেন, ওরাই সে কাজটি করে নিয়েছে। এটাকে বলে বিচার। আর সংখ্যা দিয়ে কিছু হয় না, গুণ দিয়ে। তোমরা ক্রিকেট ফুটবল খেলা টেলা দেখো তো? হ্যাঁ, ও এদিকে কিরম মেয়েরা ক্রিকেট খেলছে জানা আছে তো? কি তোমরা আমার সঙ্গে একটু হ্যাঁ না কথা বলবে, ঠিক আছে? কারণ আমি গল্প বলি, গল্প করে কথা বলি। একটা দলে দুজন সেঞ্চুরি করলে বা দুটো স্পেলে দুটো বোলার দুটো দুটো চারটে উইকেট পেয়ে গেলে বিপরীত টিম সেদিন দাঁড়াতে পারে না। 11 জনকেই সেঞ্চুরি করে ম্যাচ জিততে হয়েছে। এখন এরকম ম্যাচ কি বলো পরের শব্দটা?
হয়নি বলতে হবে, ওইটুকু আমি ছেড়ে দেবো, ফিল্ম দেখার মতো তোমরা ওটা পূরণ করবে, ভয় পাবে না, কোনো দ্বিধা করবে না। উনি বলছিলেন না স্বামীজি, ভয়কে, ভীত হওয়াকে ভয় করতেন। স্বামীজি ওটাতেই ভয় ছিল, যে মানুষ যদি ভয় করে ওটাই ওনার ভয়, অতএব সেটা আমরা করি, এত ভয় পাবে না। অতএব ওই দুজন একজন, কে সে দুজন একজন হবে আমরা জানি না, কিন্তু সবারই সুযোগ, কিন্তু সব বুঝে দেখিয়েরা তো তৈরি ছেলে মেয়েরা এসেছিল। তো দিদি বলেছি যে বেশি প্যান্ডেল ভর্তি হলে আর ব্রিগেড গ্রাউন্ড প্যারেড, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভর্তি হতে আমরা অনেক দেখেছি, দেখিনি তা নয় তো। কলকাতার নাম শুনেছো তো তোমরা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে তো বছর বছর বিভিন্ন অকেশনে আরে লক্ষ লক্ষ লোক আসে। আমাদের স্বামীজি শুনতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবে না, কিন্তু ওই কেউ যেখানে সাহস পায়নি ওই লোকটি একলা চলে গেছিলেন, এসব ঘটনা তো জানা আছে, তাই না? তাহলে ওগুলো আর বলবো না। এইরকম যে মাঝে মাঝে আমাদের শুধু না, প্রায় এখন রোজই প্রায় কোথাও না কোথাও আমাদের বলতে যেতে হয়, এরকম 12-13 সালে স্বামীজির 150 বছরের সব জায়গায় অনুষ্ঠান চলছে। এই সন্দীপ স্যার এরা আমাদেরকে কতবার এই হুগলি জেলা কত স্কুলে নিয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, তাও তো 10-12 বছর হয়ে গেল। সেই সময়ের একটা ঘটনা আগে বলি, আমি গল্প বলি না, ঘটনা যেটা ঘটেছে। এইরকম একটা মেদিনীপুরে একটা স্কুলে, কলকাতাতে তখন আমি গোল পার্কে, সেখান থেকে যাওয়া, সেখানে পৌঁছানো অনেক ভোর ভোর বেরোতে হয়েছে, ওদের 9:30-10টা এরকম একটা শুরু হবে একটা স্কুলে। আর আমাদের গ্রামের স্কুল তো তোমাদের ভালোই জানা আছে। তা ওরকম একটি ক্লাস রুমে, যেটা একটু হলঘর মতো, সেটাতে যেখানে স্যার বা ম্যাডামরা বসে সেই চেয়ার টেবিলে আমার বসা, আর ছাত্ররা যেমন লো বেঞ্চ হাই বেঞ্চ আছে সেগুলিতে বসা। পেছনে একটা চেয়ারকে আরেকটা চেয়ারের উপর, টেবিলের উপরে দুটো চেয়ারকে রেখে তার উপরে একটা টেবিলকে বসিয়ে দিয়েছি, তারপরে স্বামীজির একটা ছবি রেখেছি যাতে আমাদের মাথার পেছন থেকে দেখা যায়। আমি প্রথম ওদের বললাম যে আজকে কি, আমরা কি জন্য এসেছি? এ বলছে স্বামীজির 150 বছরের পূর্তি অনুষ্ঠান, যুব সম্মেলন, এই ছাত্রছাত্রী আমরা স্বামীজির 150 বছর পালন করছি। আচ্ছা, স্বামীজি 150 বছর আগের একটা লোক ছিল, তাই তো? তার কি আমরা হঠাৎ আজকে কেন এখানে, তোরা দেখি নিজেরাই গাঁদা ফুল টুল এখানে পয়সা দিয়ে কেনা টেনা সাজানো না, সেরকম না, গ্রামে ছেলে মেয়েরা নিজেরাই গাঁদা ফুল টুল পরিয়ে একটা গাঁদার মালা, টগর ফুল টুল তুলে আর একটা একটা টগর ফুলের মালা স্বামীজিকে পরিয়ে দিয়েছে নিজেরা, শুধু স্বামীজির ছবি। 150 বছর আগে একটা লোক, তাকে আজকে আমরা কি করছি? হ্যাঁ, স্বামীজির ভাবের যুব সম্মেলন। আরেকজন একটু ভালো করে শব্দটা বললো, বাক্যটা বললো, না তা তো ঠিক। আচ্ছা, আমরা এখানে যারা রয়েছি, স্বামীজি যে 150 বছর আগে জন্মেছিলেন বা আরো 39 বছর বেঁচে জগতে কিছু কাজ করে গেছেন, সেই সময় তো আমাদের আগের যে পিতৃপুরুষ কেউ না কেউ তো ছিল আমাদের। আমরা এখানে যারা আছি তাদের জিজ্ঞাসা করছি, তাই তো?
যে সেই সময় তো আমাদের ঠাকুর দাদা আমার বাবা ঠাকুর দাদা কেউ না কেউ পিতৃপুরুষ ছিলই। এই যে তাদের নাম টাম আমরা বলতে পারবো? পরিষ্কার হয়ে গেলে না, ছেলে মেয়েরা স্কুলে যেমন তোরা দুষ্টুমি করিস, হ্যাঁ, এরকম ভাবে সবাই মিলে জলে কথা বলে। কারণ আমি স্কুলে ছিলাম, বারানগর মিশন স্কুলে ছিলাম, তো ওরা সবকিছুতেই ওরা হ্যাঁ বলে। তোরা দুষ্টুমি করিস, হ্যাঁ, তোরা মিছে কথা বলিস, হ্যাঁ, হ্যাঁ। তাই যাই হোক, তো ওরাও সেরকমই বলছেন, হ্যাঁ আমাদের পিতৃপুরুষ ছিল, তাদের নাম জানি আমরা বলতে পারবো না? সবাই না। তাদের কোনো ছবি টবি আমরা দেখেছি না, তাদের কোনো নাম জানি না, ছবি রাখিনি। হঠাৎ এই লোকটাকে এখানে ধরে রেখেছিস, আমরা আমাকে কলকাতা থেকে এখানে আসতে হয়েছে, তার কেন? একটা বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরা কালোর মতো রোগা এখনো স্যার স্যার মহারাজ মহারাজ, মানে ওই স্যারদের স্যার দেখে মহারাজদের আর মহারাজ বলতে হয়, স্যার স্যার হোক না মহারাজ মহারাজ। আমি বলবো, আমি বল, আমি তো জিজ্ঞেস করছি। পরিষ্কার এই সম্মেলনে সে বলে উঠল, আমাদের বাপ ঠাকুরদা কেউ আমাদের সমাজের জন্য তখন কিছু করে যায়নি। এই মানুষটা করে গেছে, তাই আমরা তার আজকে 150 বছর পালন করছি। বোঝা যাচ্ছে? ক্লাস 7 কি 8 ছেলে, তাদের আর কিছু শেখানো আছে? শুধু আমি সেই জন্য গল্প করি, ঘটনা বলি। এটা একটা ঘটনা, এবং একেবারে যে কোনো সময় বলার মতো ঘটনা। সে ঠিক বুঝে গেছে যে এই মানুষটা জগতের জন্য কিছু বলো করে গেছে। আমাদের পিতৃপুরুষ ছিল, কিন্তু তারা কিছু সেরকম কিছু করে যায়নি। ওর বিশ্বাস যে কিছু করে গেলে আমাদের ঠাকুরদার নাম এবং ছবি আমরা রাখতাম। বাহ, ক্লিয়ার, ঠিক। ইচ্ছে বড় জানা আর কিছু না। স্বামীজি বলছেন এই পৃথিবীর ইতিহাস মুসলিমেও কয়েকটি আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। বিশাল বিশাল বই না, 7, 8, 9, 10, 11, 12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আরে যারা ইতিহাস নিয়ে পড়েছে সারা জীবন নাকি শুধু মুখস্থ করতে হবে। কেমিস্ট্রি যারা করেছে তাদের নিজের কিছু করার নেই, শুধু ওই যা লেখেছে মুখস্থ, বুঝেছেন? অঙ্কটা যেমন স্যার করিয়েছেন আমার মাথার থেকে কিছু আমি করতে, ওই রকমই নাকি করতে হবে। এইসব মানুষ এইমাত্র একটা কথা বলছেন, আর পরক্ষণেই আবার একটা যেন তার বিপরীত কথা বলছেন। তার মেধাটা কিরকম? তিনি সঙ্গবদ্ধ হতে বলেছেন না। এই সমস্যাটা স্বামীর জীবনে হয়েছে। একজন লস এঞ্জেলেসে বক্তৃতা দিচ্ছেন তার আগের দিন, সেখান থেকে স্যান ফ্রান্সিসকো পরের দিন। ওই লোকটি তার প্রথম বক্তৃতা শুনে, মানে সেখানে আগের বক্তৃতাটা শুনে দ্বিতীয় দিনে গেছে। লোকটার বক্তৃতা তো ছাড়লে হবে না, কিন্তু লোকটি আশাহত হলেন, অবাক হলেন। এবং কেন হলেন? প্রথম দিনের বক্তৃতায় তিনি এই সঙ্গবদ্ধ হওয়ার কথা বলছেন, যে একজনে কাজ করার থেকে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে সেটা ভালো। এবং মঠ আমাদের ছিল, মিশন যেদিন তৈরি হলো 1897 সালে 1 মে বলরাম বাবুর বাড়িতে, তাই তো? সকলের একটু যাদের জানা আছে হ্যাঁ বলবে, আর ভুল বললে না বলবে। আমার কাছে কোনো নেই, ভয় নেই, পরীক্ষা নেব না। তিনি সেখানে বলছেন সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে
পারে না। এইটি স্বামীজির একটা অ্যাক্সিয়ামের মতো স্বতঃসিদ্ধ, যে কেন তিনি সংগঠন করছেন, যে একজন কাজ করার থেকে আমরা একই মনোভাবী মানুষ, একই আদর্শ উদ্দেশ্যে তারা একসঙ্গে কাজ করলে সেটা কল্যাণকর সহজে হবে, তাই তো? সেই দিন শুধু সংঘ গঠনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলছেন, আর পরের দিনে উনি শুনছেন স্বামীজি বলছেন এই সকলে বলে সংগঠিত হওয়া একসঙ্গে থাকা। আমিও তাই বিশ্বাস করি। নিজে বলছেন, ওই লোকটি ভাবছে যে কি বলবে ফেলে আছে, বলছেন কতগুলো নেকড়ের একসঙ্গে সংগঠিত হওয়ায় জগতের কি কল্যাণ। বোঝা যাচ্ছে? মানুষটাকে বোঝা যাচ্ছে? নেকড়ে বা কতগুলো যদি একসঙ্গে সংগঠিত হয় তাতে জগতের কি কল্যাণ। কালকে যেখানে যা বলেছেন আর আজকে যেন অন্য বলছেন, একই বলছেন। বলো তো, কে বলবে? তার মানে সংগঠিত হতে হবে, কিন্তু আমাদের নেকড়ের মতো হিংস্র হলে এইটি বলতে চাইছে। তাহলে সংগঠিত হওয়া মানেই বড় কাজ হবে, তা আমাদের চরিত্র জীবন কি নেকড়ের মতো যেন না হয়। এই যে চটপট বুঝে যাচ্ছে সংগঠিত হতে বলছেন, কিন্তু আবার তার ভুলটা ধরিয়ে দিচ্ছেন। বহু সংগঠন আছে যারা সমাজের অন্যায় করে যাচ্ছে, অবিচার করে যাচ্ছে, ভুল করে যাচ্ছে, মিলছে কিনা লোকটার কথা আজকে পর্যন্ত? তাহলে সংগঠন হলেই, তাহলে আমরা কারা এসেছি এখানে? স্বামীজির ভাবকে অবলম্বন করে আমরা সংগঠিত হব। বাহ, ঠিক ক্লিয়ার। স্বামীজির ভাবের সঙ্গে পরিচিত হতে হবে, যে কিরকম বলে আমরা স্বামীজির ভাবের সংগঠিত হওয়া। আরেক জায়গায় জিজ্ঞেস করলাম, আচ্ছা এই সত্য বলা ভালো না মিছে কথা বলা ভালো? একটি ছেলে আমার উঠে বলছে সত্য কথা বলাই ভালো। সত্য কথা বলা ভালো কেন? যদি মিছে কথা বলে আমার লাভ হয় তাহলে মিছে কথা বলা ভালো না? একটা মেয়ে উঠে বলছে, ঘটনা কিন্তু কোনো আমি গল্প বলছি না, ঘটনা। একটি মেয়ে উঠে বলছে না সত্য বলাই ভালো হলো। কেন? বলে ঝামেলা কম। জীবনে ঝামেলা কি তোমরা মানো কথাটা? বুঝেছি কাদের কাছে আমরা বলতে যাচ্ছি তারাই আমাকে শেখাচ্ছে। যেন আমি বলার আগে তারা উত্তর দিচ্ছে, এবং একেবারে সঠিক উত্তরে কোনো ভালো উত্তর এবং সঠিক উত্তর হতে পারে না। সদা সত্য কথা কহিব, স্বামীজি নিজে এটাকে নিয়ে মজা করছেন। বলছেন কেন? আমার মিথ্যে কথা বলে যদি আমার কার্য উদ্ধার হয় তাহলে আমি মিছে কথা বলবো না কেন? বুঝেছে? স্বামীজিও বলেছেন তাহলে আমি উদ্দেশ্যের বিপরীত দিকে হাঁটছি জানবো। ক্লিয়ার না দুটো? ওই মেয়েটা যে বললো ঝামেলা কম, তাহলে ঝামেলা বেশি তো মিথ্যে কথা বললে, মানে ঝামেলা সত্য কথা বললে ঝামেলা। তা আমরা তো ঝামেলা কমই চাই জীবনে, নাকি? ঝামেলা বেশি তো চাই না। তাহলে স্বামীজি যখন বলছে যখন আমরা মিছে কথা বলি, অন্যায় করি, আমাদের যে সত্তা বা স্বরূপ তাতে আরো আবরণ ফেলি। এগুলো একটু বেদান্তের ভাষা, একটু অন্যরকম ভাষা, কিন্তু মূল কথা হচ্ছে ওই মেয়েটি যা বলেছে সাদা বাংলায়, মিথ্যে বললে ঝামেলা বেশি, সত্য কথা বললে ঝামেলা। কি সুন্দর হয়েছে। হয়ে গেল আরেকটা গল্প, ঘটনা। একবার আমি তখন গোলপার্কে, একজন ডাক্তার আমাদের পরিচিত, আমি দেখাতে যাব দমদমে।
তা সেখান থেকে আমি এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে যে পাড়াতে যাব, রিক্সাওয়ালাকে বললাম, তার আগে একটা কথা বলিনি, আগে যখনই স্বামীজি পড়তাম না তোমাদের বয়স থেকে, তখন আমার মনে হতো যারা বসিনি, তারপরে আমি বলবো, ওই যে 3-4 জন বসছিস, নতুন ঢুকলি, তোরা বসে নে, তারপরে আমি বলবো। ওই ঘটনাটি যে স্টেশনে নেমে আমি একটি রিক্সাওয়ালাকে বললাম, পাড়ায় যাবে? হ্যাঁ, আচ্ছা। গেলাম, নামলাম। কত ভাড়া? 7 টাকা। এর আগে একটি কথা বলে নিতে চাই, তোমাদের সময়ে, তোমাদের বয়সে আমি যখন স্বামীজি পড়তাম, তোমাদের এটা মনে হয় কিনা, অনেকের মনে হয়, এ কথা আমরা জানি, সকলে অনেকেই বলেন যে স্বামীজি যা বলেন মনে হয় যেন বাড়িয়ে বলেন। আমাদের দেশের ভালো, আমাদের দেশের মন্দ, দুটোই উনি প্রচন্ড বলেছেন। ভারতবর্ষের মানুষের স্বভাব, ভারতবর্ষের মানুষের গুণ, ভারতবর্ষের মানুষের দোষ, ভারতবর্ষের ধর্মের গুণ, ভারতবর্ষের ধর্মের দোষ, স্বামী বিবেকানন্দের মতো এত বেশি কেউ বলেন। এটা আজকে শুনে রাখো, পরে বুঝতে পারবে একদিন। বুঝেছি? আমার শুধু মনে হতো স্বামী সবকিছু বাড়িয়ে বলে। স্বামীজি এক জায়গায় লিখছেন যে ভারতবর্ষে এই আকাশে বাতাসে মাটিতে ধর্ম আছে। আমি দেখুন এরকম 9-10 এসব পড়ি, ক্লাস 8-9-এ পড়ি, মানুষ ভারতবর্ষের আকাশে বাতাসে মাটিতে নাকি ধর্ম আছে। এই সে কথা বলে, জেলে যাচ্ছে, এই করছে, সেই করছে, কত কি হচ্ছে, ধর্ম কোথায়? ধর্ম দেখছি আমরা। এইবারে ওই দিনের গল্প, ঘটনাটা গেছি, রিক্সাওয়ালাকে বললুম, রিক্সা ওই অমুক পাড়ায় যাবো, অমুক ডাক্তারবাবুর কাছে। নিয়ে গেল, কত ভাড়া? আমি জিজ্ঞেস করলাম, বললো 7 টাকা। পকেট থেকে 7 টাকা দিলাম। ডাক্তার দেখানো হলো, ফিরছি। তাহলে এখন ওইখান থেকে ফিরতি অন্য দিক থেকে যে রিক্সা আসছে সেটাতে উঠতে হবে স্টেশনে আসতে গেলে। ওই দিক থেকে একটা রিক্সা আসছে, তাকে বললাম, যাবে স্টেশন? যাবো। হ্যাঁ, যাবো। উঠলাম। এটা কয়েক বছর আগের ঘটনা। আমি ওকে 7 টাকা হাতে দিলাম। সে আমাকে 1 টাকা ফেরত দিচ্ছে। আমি বললাম, তুমি টাকাটা ফেরত দিচ্ছ 1 টাকা? সে আমাকে বলছে, 6 টাকা ভাড়া, আপনি 7 টাকা দিচ্ছেন কেন? বললাম, আমি এখানে থাকি না, আমি কলকাতায় থাকি। আমি আসার সময় যে রিক্সাওয়ালা আমায় নিয়ে এলো, সে বললো 7 টাকা, তাই দিলাম, আমি তো জানি না, তাই তোমাকেও 7 টাকা দিলাম। সঙ্গে সঙ্গে একটি রিক্সাওয়ালা বলছে আমায়, সে অধর্ম করছে বলে আমিও অধর্ম করবো? বোঝা গেছে? বোঝা গেছে কি সে কি আমাদের মতো মন্দির মসজিদে যায়, প্রার্থনা করে, হ্যাঁ, ঈশ্বর, আল্লাহ, গড এসব নিয়ে মাথা ঘামায়? না। সে কি করে বুঝলো যে এটার মধ্যে ধর্ম অধর্মের ব্যাপার আছে? অন্য ওটা করছে বলেই তিনি সেটা। আমার মনে পড়ে গেল যে স্বামীজি ওই কথাটাতে আমার অবিশ্বাস ছিল। মুখে ঝামা ঘষে দেয়, কথাটা শুনেছ? আমার মনে হলো স্বামীজি যেন আমার মুখে ঝামা ঘষে দিলেন। এটা যদি কোনো বড় অফিসার, কোনো স্যার, কোনো প্রফেসর, কোনো ডাক্তারবাবু বলতেন আমায়, তার বদলে একটি রিক্সাওয়ালা যে আমাদের মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়া, তার জীবনে শিক্ষার কোনো সুযোগই জীবনে পায়নি, তাই তো? সে আমাকে শিখিয়ে দিচ্ছে যে স্বামী বিবেকানন্দ যা বলে গেছে না,
সে জানেন না স্বামী বিবেকানন্দ হয়তো ওই কোনো বই পড়েনি, কিন্তু স্বামী বিবেকানন্দ যে আমার পড়ার মধ্যে আমার একটা সন্দেহ হয়েছিল, স্বামীজি সবকিছুকে বাড়িয়ে বলেন আর আমার পর্দা রইল না, যে ভারতবর্ষের আকাশে বাতাসে মাটিতে ধর্ম রয়েছে। ক্লিয়ার? একটি ছেলে, সব ছাত্রদের কথা বলছি, তোমরা যেহেতু ছাত্র, কেন তোমাদের জীবনের মতো করে না প্রেজেন্ট করলে ওই একাগ্রতার ক্লাস নিতে হয়, ওদের কিছু হয় না, চলে যাওয়ার পরে যা চিৎকার হয় আমাদের জানা আছে, তাই না? এইভাবে দরকার নেই, ওদের কোনটা ভালো লাগে, ওদের জীবনে দুটো চারটে ঘটনা বলেও আমি শেষ করে দিই, এখানে সময় কম, কারণ এখানে আমরা প্রায় 40 মিনিট লেটে রান করছি। এবার মহারাজ ঠিক করবেন যে আমরা কতটা চলতে পারি, তাই তো? তাই তো? সেই যেটা বলছিলাম, বড়নগর মিশন স্কুলের একটি ঘটনা বলি। একটি ছেলে 8-9-এ পড়ে, সে আমায় আলাদা করে এসে একদিন বলছে, মহারাজ আমার একটা প্রবলেম আছে। আমি বললাম কি করছে? অঙ্কের প্রবলেম না, কোনো লিটারেচারে না, বিজ্ঞানের না, ভূগোলের? তাই ভেবেছি, তাই তো? ঠিক আছে, প্রবলেমটা দিচ্ছি। বলে না না, এমনি এমনি বাচ্চারা এরকম বলে, মানে ওরকম কোনো প্রবলেম না, পড়াশোনার কোনো প্রবলেম না, এমনি এমনি না, এমনি যায় ভয় আমার অভিষেক ঘটনা, বল তোর প্রবলেমটা। ও বলছে আমার মা না রোজ আমাকে যে টিফিনটা দেয়, তাতে 3টে করে আমাকে, মানে 3 জোড়া আর কি, ব্রেড স্যান্ডউইচ করে দেয়, কোনোদিন ওটা দেয়, কোনোদিন সেটা দেয়। আমার মুখে গল্প শুনে যে আমার পাশে যে বসে সে আমার বন্ধু সুব্রত, তাই কিছুদিন ধরে মা ওর জন্যও 2টো দিয়ে আমায় বলে যে এই 2টো সুব্রতকে দিস, তুই বলিস না তোর বন্ধু তোকে খুব ভালোবাসে, তুই ওকে খুব ভালোবাসিস। ভালো কথা, তো কি হলো, সমস্ত প্রবলেমটা? প্রবলেমটাই তো বলছি মহারাজ, এরকম কাছি মাছি করে বলছে, প্রবলেমটাই তো বলছি, মানে কি প্রবলেম? আমার না ওকে দিতে ইচ্ছে করে না, সবটাই আমার খেয়ে নিতে ইচ্ছে করে, রোজই আমি সবটাই খেয়ে নিই। আচ্ছা, ছেলেটা কত সরল, ভাববি সেদিনও এই কথাটা জীবনের একটা শুরুতে নিজে এটা যে সে একটা সমস্যায় আছে এটা ধারণ করা, বৃদ্ধ মানুষ সারা জীবনে এটা উপলব্ধি করতে, ঠিক এই কথা মানুষ। তাহলে এত দুর্নীতি, এত অন্যায় কি বাচ্চারা করছে, স্কুল কলেজের ছেলেরা করছে, না আমাদের বাপ কাকা জ্যাঠা দাদুরা করছে? ক্লিয়ার? তাহলে ওর কিরকম সৌভাগ্য, ওই বয়সে একটি ছেলে তার নিজের মনের ভূগোলের নয়, ইতিহাসের নয়, অঙ্কের নয়, কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসেনি, যে প্রবলেমটা সে নিজে অনুভব করছে, বোঝা যাচ্ছে? কেউ ওকে মা হিসেব নিয়ে জিজ্ঞেস করে বলেছেন তা তো না, ও নিজের মনে হচ্ছে। বলো দেখি তোমরা, কেন হঠাৎ ওর এটা মনে হয়? সবার হয় কি, ওর কেন? একটা শব্দ কে বললি? ও মাস্টার, ছাত্ররা বলছ, ওদের সঙ্গে কথা বলছি যখন, আপনারা লাস্টে যদি দরকার, হ্যাঁ উনি একটা বলেছেন, বলো বল, হ্যাঁ কি বললেন শুনতে পাচ্ছেন? হিংসা। ওরকে তো দিতে বলেছে, ও দিতে পারছে না, ওর বন্ধুই তো। কি রোগে কি অসুবিধা হচ্ছে ওর, কোথায় আটকাচ্ছে বল না? হ্যাঁ, বাহ, এখন 100-তে 101 আমি নম্বর দিলাম, 100-তে 101 দিতাম। এই মনে দেবেন, পরে পরে দেবেন,
বুঝতে পেরেছি? একেবারে এবং সবচেয়ে আমার মনে হয় কোনটায় ইয়ংয়েস্ট, সবচেয়ে কম বয়সী লোক। ওর লোকটা এত বেশি, সেটা আবার সে নিজে, তাই তো, লোক যা বেশি সে তো নিজে টের পায়, কিন্তু বলে কি কাউকে এরকম? তাহলে ওর আরেকটা গুণ, হ্যাঁ, সততা। সাহস তুমি কি বলেছি? সততা বলেছি, সাহসিকতা। এই যে স্যার এতক্ষণ সাহসিকতার কথা বলছিল, কি সাহস আছে না? নিজের দুর্বলতা বলাটা একটা সাহস লাগে তো। মাকে বলা যায় আস্তে আস্তে, মা আসবে না, ওকে দিইনি, তা না বলে আমাকে তো সেক্রেটারি মহারাজকে বলতে এসছে স্কুলেরই, তাই না? ওরা জানে যে মার থেকে, মা তো আদর করে আবার কালকে আবার দুটো দেবে, আবার ওই দুটো আমার খেয়ে ফেলতে ইচ্ছে। ওর লোকটা একটু বেশি, এটা ও টের পেয়েছে, এবং এটা যে কমানোর দরকার সেই জন্যই তো সাজেশনের জন্য এসেছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার না? বিরাট গুণ এটা। তাহলে সারা জীবন আর এই সমস্যাটায় ও ভুগতে হবে না, যদি একবার এই লোকটা কি করে পরিত্যাগ করা যায় সেটা শেখা যায়। আমি বললাম, তো কি করবি বল, তোর খেয়ে নিতে ইচ্ছে করছে না, আমার ঠিক ভালো লাগছে না। আচ্ছা, এবারে এই যে ভাল লাগছে না বলছি, এটা এটা কি বলি? বাহ, অনুশোচনা বা অনুতাপ, খেয়ে বাহ, আমি 100-105 এবারে দিয়ে দিই। ঠিক, তাহলে অনুতাপ কখন হয়? আমার ভুলের জন্য, আমার দোষের জন্য। সেটা যদি আমি বলতে পারি, তার মানে সেটা সংশোধন আমি চাই, এবং সংশোধন করলে যে ভালো হবে এই বিশ্বাসটি তার আছে। ক্লিয়ার? আমি শুধু বললাম তুই বাকি কি আর দুটো দিতে বলবি? দেখো, নিজের সিদ্ধান্ত নিচ্ছে, আমি বলি আমি বলে দিই না কিছু, ও নিজের সিদ্ধান্ত নিচ্ছে। তোমরা সব বলছো, আমি বলছি না, আমি তো শুধু উপস্থাপনটা করছি, উত্তর তোমরা দিচ্ছ কিন্তু, তাই না? ও উত্তর দিচ্ছে, আমি এই বললাম একটা সাজেশন যে মাকে তাহলে দুটো করে বেশি করে দিতে বল। না 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 না, তার মানে ওটা আমার পছন্দ। আচ্ছা, তাহলে কি করানো? না, আপনি বলুন না, ঠিক করে আমার লোকটা কম, একদিনে তো কমবে না, একটা কাজ করে একটা যদি একটা তুই খা, একদিন ওর মনোমতো করবে। আমার 7 দিন পরে আবার আসিস, 7 দিন পরে মানে কি রে, একটা করে দিচ্ছিস তো? একটা না, 3-4 দিন একটা দিচ্ছি, আমার থেকে দুটোই দিচ্ছি। তাতে তোর কিরকম মনে হচ্ছে? আনন্দ হচ্ছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সে নিজে উত্তর দিচ্ছে, তার আনন্দ হচ্ছে। স্যাক্রিফাইস কথাটা বলছিলেন স্বামীজি, এক জায়গায় বলছেন কল টু দ্য নেশনে, স্যাক্রিফাইস ইজ দ্য ল। দুজন বন্ধুই চাইছে ওর চাকরিটা হোক, কেউ চাইছে ওর হোক, এ চাইছে ওর হোক, তাই তো? যার হবে না একজনকেই তো নেবে, দ্বিতীয় জনের কি ভাবা উচিত আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি। স্যার এটা বলেননি, সে তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কথা, কি আমি ওর জন্য ওকে দিয়ে দিলাম। কি ওরা যে দুটো যুক্তি দেখিয়েছে, তাছাড়া আরো একটা আসল যুক্তি আছে ঈশ্বরের, যারা ঈশ্বর মানে, বুঝেছে? একটা ইন্টারভিউতে ছেলে খুব ভালো করেছে, তাকে শুধু জিজ্ঞাসা করা হলো যে তোমাকে সবকিছুতেই তুমি ভালো করেছো, তথাপি যদি আমরা তোমাকে না নেই। দেখো, আমি ছেলে মেয়েদের থেকেই শিখি, শুধু বলি, স্বামীজি এই কথাটা বলেছেন অনেক জায়গায়, এবং আমাদের ভুল থেকে স্বামীজি বলছেন আমরা বেশি শিখি। ওটা একটু একটু পরে বলছি, সেটা একটা আরেকটা সাংঘাতিক পয়েন্ট। প্রথম হচ্ছে, সেই ছেলেটি সঙ্গে সঙ্গে বলল যে আমি মনে করব
বেটার চান্স ইজ অ্যাওয়েটিং মি, মানে এর চেয়ে ভালো সুযোগ আমার জন্য অপেক্ষা করছে। কিরকম ডেসপারেট, কারণ তারা স্পষ্ট বলে দিল ওকে পরীক্ষা করার জন্য যে এ সত্ত্বেও যদি তোমাকে না নিই আমরা, জন্মের চেয়ে ভালো চাকরি আমার জন্যে, কারণ আপনারা আমাকে বুঝে গেছেন, তাহলে আমিও কনফিডেন্ট, তাই তো, যে আমি এবারে পরের যে জায়গায় যাবো সেখানেও ভালোই করব। এইটা যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে না, উই ডোন্ট লাইক টু লুজ ইউ, যে এটা বলতে পারে তারা বলছে আমরা তোমাকে ছাড়তে চাই না। বোঝা গেছে? এই সবগুলোই স্বামীজির মধ্যে আছে। তোমরা পড়বে যখন স্বামীজি, আমি যখন স্বামীজি এই বলেছেন সেই বলেছেন এইভাবে তোমাদের কাছে কথা বলি না। সেগুলি যখন ওই রকম বড় বড় সভা, যেখানে তোমাদের সঙ্গে আমার রেকর্ড হয়, কাছাকাছি কথা বলা যায়, সেখানে আমি এভাবে, ঠিক আছে? নাহলে ওখানে ওই বিরাট মাঠে, বিরাট সেমিনারে, বিরাট এতে বহু বলতে হয়, ওই গান দিয়ে শুনে এই গান দিয়ে, তাহলে এখানে মনে থাকবে এই ঘটনাগুলো। ছেলে কি বলেছিল, ও ডিটেক্ট করলো ওর লোকটা, সেটা সংকলন করলে ভালো হবে, সে নিজেই বুঝেছিল। রিক্সাওয়ালা আমায় শিখিয়েছিল যে আপনাদের মতো ইউনিভার্সিটি মাস্টার্স না করলেও ধর্ম কি আমার জানা আছে। আপনারা গেরুয়া পড়েছেন বলে ওইটা আপনাদের একচেটিয়া নয়, তাই তো? পরিষ্কার আমাকে বুঝিয়ে দিয়েছে ওটা আপনাদের শুধু একচেটিয়া নয়। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা সত্য বা ধর্ম মেনে চলতে পারি। এই যে ভুল থেকে শেখা, ভুল করলে সকলে তো তাকে হেয় করে, নিন্দা করে, ছোট ভাবে, তাই তো? বকাবকি করে, মারে। স্কুলের একটা ছেলে রেজাল্ট বেরিয়েছে, আমার তো শুধু এইসব গল্পগুলো মনে করে ঘটনা, মারা কানটা টেনে ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমার অফিসের সামনে আমি বেরিয়ে দাঁড়াতে, কি হলো কিন্তু মারছি মারছি, সেটা ভালো জানি। ও কেন 97 পেয়েছে অঙ্কে, ওর বন্ধুরা 98, 99, 100 পেয়েছে। বুঝেছে? আমি ভাগ্যিস বলিনি যে আপনি কত পেয়েছিলেন এই ক্লাসে, তাই তো? আমার মুখ থেকে আসছিল আপনি মারলেই কি ওর 100 হয়ে যাবে ওর মার্কশিটে, আমি এইটা বলেছি। মুখ লাল হয়ে গেছে বাচ্চাটার, কাঁদছে, চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বলবি দারুণ করেছি, 97, বাপরে বাপি, তো আমরা কল্পনায় করতে পারি না। তাহলে উৎসাহ দেওয়া ভালো নাকি নিরুৎসাহ করা ভালো? এই যে লোকটি স্বামী বিবেকানন্দ বলছি না আমরা, এই লোকটি সারা জীবন আমাদের দেশটা যা যা করেছে আমরা ইতিহাসে পড়ি, কত খারাপ কত কিছু হয়েছে, বলছে তোমরা ভালোই করেছো এতদিন। ঠিকই রে বাবু, আবার আমার মনে হতে বাড়িয়ে বলে তোমরা এতদিন ভালোই করেছে, তোমাদের আরো ভালো করতে হবে। শিখিয়ে দিলেন না আমাকে, মানে আমার বুকে গুলো যেন লেখা, স্বামী সম্পর্কে আবার কি বলবো, তাই তো? এইবারে নিজেদের জীবনের সঙ্গে মেলাবো কি করে? যে অঙ্কটা ঠিক পরীক্ষার আগের দিন একটু ভুল হচ্ছিল, স্যার বা ম্যাডাম একটু দেখিয়ে দিল, ওটা ঠিক করে দিল। আচ্ছা, সত্যি যদি সেই অঙ্কটা আগামীকাল পরীক্ষায় আসে, আমার ভুল হবে? তোমাদের ভুল হবে? দেখেছ কেন? কালকে সন্ধ্যেবেলাতেই ওটা আমি ভুল করে ছিলাম, ওটা থেকে আমি শিক্ষা নিয়ে নিয়েছি। বরং জানা জিনিস সেই দিন ভুল করে আসবো, কিন্তু ওই যেটা আগের দিন ভুল হয়েছিল সেটা কখনো ভুল। বোঝা যাচ্ছে তোমাদের? প্রত্যেকটা কথা যা বলছি তোমাদের জন্য, আমাদের জন্য। ওই যে বৃদ্ধ অন্যায় করে জেলে আছে তাদেরও জন্য।
কেন? ওইটাকে বলে সংশোধনাগার। সংশোধন হয় কি হয় না জানি না, যদি এই নামটাতেই স্বামীজি খুব উৎফুল্ল হয়েছিলেন। আমেরিকাতে গিয়ে যখন এই শব্দটা জেল বা প্রিজনকে তারা সংশোধনাগার বলে, কারেকশনাল হোম ওদের দেশে, এটা চিঠিতে লিখছে। মানুষটা যেখানে যা কিছু ভালো দেখেছে সেটা অন্যকে কি ফ্রিডম। আমরা বলি না এটা ভালো পেয়ারা পেলে বন্ধুর জন্য রেখে দিতাম, আজকাল রাখি কিনা জানি না। আমি কত কেক পেস্ট্রি কত কিছু, আমার একটা ভালো পেয়ারা হলেও কেক খারাপটা আমি খাবো, আমার যে বন্ধু আর তাই তো তাকে ভালোটা দেব, তাই তো ব্যাস এইরকম। এবার একটা নরেন্দ্রপুর স্কুলের নাম শুনেছো তোমরা, তাই তো? সেই স্কুলের একটা দিনের ঘটনার কথা বলবো। সেটা হচ্ছে, আচ্ছা তার আগেও এই যে মহারাজ বলছিলেন না একটু মনসংযোগের বিষয় বলতে, আমাদের তোমাদের মনসংযোগের কোনো ব্যাঘাত ঘটছে কি? ব্যান্ড ট্যান্ড যাচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ মিছিল যাচ্ছে, আমরা কলকাতায় থেকে থেকে তো এইসবগুলোর সঙ্গে সবসময় পরিচিত। তার মধ্যেও লিখতাম উদ্বোধন বাড়ির এপাশে বসতি এপাশে বসতি, কি কি গালাগালি দিচ্ছে সেটাই ভয়, মানে সচেতন ভাবে লিখতে হবে, ওইটাই লিখে ফেললাম কিনা হয়েছে। তো তার মধ্যে যখন লিখতে পেরেছি বা পড়াশোনা করতে পেরেছি, তাহলে মনঃসংযমের কোনো ব্যাঘাত ঘটেনি। কেন? আমরা যাদের নিয়ে লিখি বা পড়ি বা বলি, ঠাকুর, মা, স্বামীজি, তাই তো? এই তো তিনজন মূল, তাই তো? এই তিনজন মূল তো। হ্যাঁ না কিছু বলছে না, আপনি খিদে পেয়ে গেছে, মানুষের খিদে পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ বলছিস তো, তাহলে থেমে যাবো। হ্যাঁ বললি তো, খিদে পেয়ে গেছে তো? না। তাহলে ঠাকুর, মা, স্বামীজি এমনই ব্যক্তি তিনজন যে তাদের বিষয় যখন আমরা ভাববো বা করবো, আমাদের মন আর অন্য কিছুতে খুব একটা যাবে না। এমন করে বেশ জিনিসকে দিয়ে শুরু করছিস কিনা। আমাদের পুজো প্রসেশনই যেত হচ্ছে এমন লম্বা যে 10 মিনিট রেলিং এর সামনে দাঁড়িয়ে, বাড়ির সামনে দাঁড়িয়ে ওটা দেখতে হবে, না হলে তুই বই নিয়ে বসে থেকে বোকার মতো সময় এমনিও নষ্ট হচ্ছে এমনিও নষ্ট হচ্ছে। মাকে বলতাম প্রসেশনটা দেখি বরং, পড়াশোনা তো হচ্ছে না। সেই লক্ষ্মী কালী পুজো দুর্গা পুজোর ভাসানে ওরম বুঝলি বইটা। তা সেই রকম সেই যে ঘটনাটা, আচ্ছা মুচিকে জুতো সেলাই করতে দেখেছো তোমরা? পাশ দিয়ে বিয়ে বাড়ির প্রসেশন যাচ্ছে না, জিন্দাবাদ জিন্দাবাদের সমাবেশ যাচ্ছে না, মিছিল যাচ্ছে না, ওকে আমি দেখেছি উৎসবের দিকে তাকাই না। এই একটা প্রফেশন, রাস্তায় বসে থাকে। তার জন্য সে টেস্ট টিউব নিয়ে আইআইটি খড়গপুরের ল্যাবরেটরিতে কাজ করছে না, প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে নয়, রাস্তার মধ্যে। যে মুচিকে দেখেছে জানবে, ঠিক আছে? যদি কনসেন্ট্রেশনের কথা কখনো মনে ওঠে, মুচিকে মনে ওঠা উচিত। আর পুরনো দোকানে যারা এখনো দেখবে এরকম নিয়ে ঘড়ি সারায়, কারো চোখে পড়েছে? কারো চোখে পড়েছে ঘড়ি সারানোর দোকানে? কি বড়রা এবারে বলতে পারেন করেছে? সে কোনো দিকে তাকায় আর কনসেন্ট্রেশন বোঝাতে হবে। মাছ ধরা দেখেছে যে ছিপ দিয়ে? হ্যাঁ কে বলি? ছিপ দিয়ে মাছ ধরে না? সে কি তখন অন্যের সঙ্গে গল্প করে না হইচই করে?
ওইগুলি চিন্তা করাই হচ্ছে কনসেন্ট্রেট করা মনকে। আপনার থেকে মনটা কনসেন্ট্রেট হয়ে আছে। এই যে মাছ হচ্ছে কেন, ওই ফাতনাটা এখনই মাছটা টেনে নিয়ে যেতে পারে, তাহলে ফাতনাটা দিয়ে তো বোঝা যাবে ওটা ছিপে বড়শিতে মাছ চোখটা খেয়েছে এবং সে কে পালাতে যাচ্ছে, তাই তো? কিন্তু ওইটা দিকে না তাকিয়ে থাকলে কি করে হবে? এই সব কটাই শ্রীরামকৃষ্ণের কথা মধ্যে আছে। আলাদা করে তোমরা মনোযোগ দাও, তাই তো? কথা বলো না, যারা এগুলি বলেন দেখবে তারাই বেশি কথা। ঘোষকদের আমি বলি কিছু বলবে না, কে বলছে নাম বহু জায়গায় বক্তার থেকে তারা বেশি কথা বলে। টোটাল সবারটার জন্য আগে একবার বলেন পরে একবার বলেন না, আমি বারণ করি, তাহলে ওদের কনসেন্ট্রেশন থাকবে না। এ বলবে তারটা শুধু শুধু নামটা। ও সৃজা নাকি গান করছিল লাস্টে আমার আগে, আমি দেখলাম 3 বার ওর নামটা বলেছি, একবার বললেই ঠিক আছে। কারোর প্রতি অপক্ষপাতী হচ্ছে তা নয়, ওটা যত বেশি কথা যত বেশি আমরা ব্রেনে নেব তত বেশি আমাদের মন ক্লান্ত হয়ে যায়। ছটফট কেন আমরা করি ওটা বুঝতে হবে। সেই জন্যই তো আমাদের টিফিন পিরিয়ড আছে, খেলার পিরিয়ড আছে, তাই না? এই সব গুলো ভাবতে হবে। সেই জন্য আমি এবারে বিরাম নেব একটা। নরেন্দ্রপুরে পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিনের ঘটনা। এখন যিনি গোলপার্কের সেক্রেটারি মহারাজ স্বামী সুবর্ণানন্দ, তিনি গোলপার্কে একসময় সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন। স্কুলের সঙ্গে তার যোগ নেই, কিন্তু সেখানে কলেজও আছে, স্কুলও আছে। 5 থেকে যে 10 হাই স্কুল তার রেজাল্ট বেরিয়েছে। তা যেহেতু ওখানে রেসিডেন্সিয়াল ছাত্ররা থাকে, সকলে সকলকে কম বেশি চেনে জানে পরিচিত। হ্যাঁ, আমাদের 5-6 যেখানে তাদের হস্টেল, তার সামনে একটা করে খেলার মাঠ, ওরা ওই 2 ক্লাসের ওরা ওখানে খেলাধুলা করে। 7-8 তাদের হস্টেলের সামনে একটা মাঠ, সেখানে 7-8 খেলাধুলা করে। 9-10 তাদের জন্য আরেকটা মাঠ তাদের হোস্টেলের সামনে, সেটাতে তারা খেলাধুলা করে। কলেজ ওগুলো আলাদা আর বলছি। তো মহারাজ বিকেল বেলা তার কলেজ শেষ হওয়ার পরে ফাইলটা নিয়ে মংস কোয়ার্টার, এখন সাধু নিবাস, সাধুরা যে ঘরে বাড়িতে থাকে সেই দিকে ফিরছেন। সেটা ফিরতে গেলে এই মাঠগুলো ক্রস করে করে তাকে যেতে হয় সাধু নিবাস। হ্যাঁ, তিনি ফিরতে ফিরতে দেখছেন 5-6 এর মাঠে 6-এ উঠেছে সব একটি ছেলে, সে দুর্দান্ত খেলাধুলা করছে, ফুটবল খেলা। সেই সময় ফুটবলের সিজন দেখছি। মহারাজ যে কৌতূহল হলো, ওকে ডাকলেন, তোর রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। যে ভালো হয়েছে, তা অঙ্কে কত পেয়েছিস? কত পার্সেন্ট পেয়েছি? বলছে 45%। ঠিক আছে, মহারাজের মনে হচ্ছে নরেন্দ্রপুরের মতো জায়গায় স্কুলে, তাই তো, যেখানে চান্স পাওয়াই খুব খুব কঠিন, তাই তো, সেখানে ও 5-এ ভর্তি হয়েছে, কি 1 থেকে করছে, 6-এই এত 45 পেলে তো বেশি দূর এগোতে পারবে না। মানে এটা মনে উঠলো। আবার একটু গিয়ে দেখছে 7-8 এর ওখানে আরেকটি ছেলে বসে আছে, 8-এর, সে খেলতে নামেনি, বারান্দায় মুখ বেজার করে বসে আছে। রেজাল্ট খারাপ হলো, খেলতে নামেনি। জিজ্ঞাসা করছেন, এদিকে কি রেজাল্ট খারাপ হয়েছে? না। অঙ্কে কত পেয়েছিস? বলছে 89। 89 পেয়েছিস, ভালোই তো পেয়েছিস, তা খেলতে নামিস কেন? মন খারাপ করে বিষণ্ণ হয়ে বসে আছিস। সে বলছে, ভেবেছিলাম অন্তত 90 পাবো। বোঝা যাচ্ছে তো? মনে রাখো তার কি ছেলেগুলোর স্বভাবটা। আমাদেরই ঘরে ছেলে, আমাদেরই সমাজের ছেলে, আমাদেরই স্কুলের ছেলে,
তোমরাও তাই। এই গল্পটা আমি সেই জন্য শেষে বলে শেষ করব, যেটা আমাদের মধ্যেই আমরা আছি, এতজনের মধ্যে আমরা সেই রকম তিনজন আছি। সে বলছে ভেবেছিলাম অন্তত 90 পাবো, তাহলে ওর দুঃখটা হচ্ছে বল করে ফিরে ফোট পড়ে বসে আছিস, শীত লাগছে খুব নাকি একটু কথাটা তো বাবা। ওর দুঃখটা কিসে? আপনি না, ওদেরকে বলতে দিন, ওদের আমাদের চেয়ে যথেষ্ট বেশি বুদ্ধি, শুধু চালাতে হবে, কিচ্ছু বলে দিতে হবে, ওরা ভালো জানে। 1 নম্বর কম পেয়েছে, এইটা ওর দুঃখ, এই তো। এবারে 9-10-এ দিয়ে যাচ্ছেন, 10-এর তো এবারে ফাইনাল একেবারে অ্যানুয়াল পরীক্ষা বলে কিছু নেই, ওদের তো প্রি টেস্ট হবে, টেস্ট হবে, তারপরে মাধ্যমিক হবে, তাই না? তার মানে 9-এর একটি ছেলে, সে র্যাঙ্ক করে, মনে জানেন ক্লাসে সবসময় ও র্যাঙ্ক করে, সেও খেলতে নামেনি, মন মেজার করে স্কুলের বারান্দায় বসে আছে। মনে হয় আরো কৌতূহল হলো, তুই এত ব্রিলিয়ান্ট ছিল, তুইও খেলতে নামেনি, কি হলো? কি রেজাল্ট ভালো হয়েছে? ওর মুখটা এমনই, মানে ওরকম ভাবে বলেছিলেন, আমি ওরকম ভাবে বলি, ভালোই হয়েছে। রেজাল্ট কেমন হয়েছে? ভালোই হয়েছে। অঙ্কেতে কত পেয়েছিস? 100-তে 100। 100-তে 100, তুমি তুই খেলতে নামিস নেই, আনন্দ করছিস না, এই কি কথা? কেন? ও কি বলছে শুনছো তো সবাই? অ্যাটেনশনের জন্য আর কোনো আইটেম রাখতে হচ্ছে না, তাই না? একগ্রতা অভ্যাস আপনার থেকে হচ্ছে একগ্রতা। ছেলেটি বলে উঠছে, তার এক বন্ধুর নাম করে ও কেন 100 পেল? কি হয়ে গেছে? 3টে ছেলেই আমাদের কাছে কি প্রবলেমে ভুগছে, এটা বোঝা গেছে। এক একটা 3জনকে কিছু বলার আছে তো, তারা যখন কলেজে ওই স্কুলে পড়ে, প্রিন্সিপাল মহারাজের নজরে পড়েছে, উনি তো তাদের কিছু বলবেন, সেদিন আর বলেননি, পরে এক এক করে দেখেছেন। প্রথম জনকে কি বলতে পারেন, যে 45 পেয়ে খুব আনন্দে খেলাধুলা করছিল, তাই তো? প্রথম ছেলেটির কথা মনে আছে? তাকে বলার আছে এই, যে তুই 45 পেয়ে এখানে তো বেশি দিন, তোকে তো যেই 8 থেকে 9-এ উঠবি তখনই তোকে পিসি নিয়ে নিতে বলা হয়, বুঝেছে? এইখানে কিন্তু একবারে 90 থেকে সবাই শুরু করে, পাইনি সবাই, যারা কোয়ালিফাই করে মাধ্যমিকের জন্য সবাই 100-তে 100 পায়। তাহলে তুই এখনই যদি 45 পাস তাহলে তো হবে না। ওকে আমরা ভাবছেন যে ওকে আমরা সাহায্যের হাত বাড়াতে পারি, যাতে ওর আরো কত নম্বর বাড়তে পারে বলো? 90 ধরে বলছে তো, 100 ধরেই বলো, ধরো 55, তাই তো? 55, 100 টোটাল। হ্যাঁ, তোমরা ওই 10টা বাদ দিয়ে দাও, সেটার দরকার নেই, ধরে নিলাম 100। তাহলে ওকে 55 নম্বর আরো বাড়ানোর জন্য ওকে বলতে হবে যে তুই আরো বেশি ভালো করে পড়াশোনা কর, অসুবিধে হলে তোদের অঙ্কের টিচারকে আমি বলে দেবো তোর দিকে যেন একটু বেশি নজর দেয়, আমার কাছে রাত্রিরে খাওয়ার পর আসতে পারিস, তোর কোথায় আটকাচ্ছে আমিও তোকে দেখিয়ে দিতে পারি, লাইব্রেরিতে 2টো বই দেয়, 4টে বই চাইলে ওদেরকে আমি বলে রাখবো, এরকম সাহায্যের হাত আমরা তাকে বাড়াতে পারি তো? হ্যাঁ, কিছু বলে না, এই তুই যে তোর দিকে ইয়ে বুঝেছি, তুই তাকে বলছি কথা বলবি, হ্যাঁ, নাহলে লোকে বোকা বোকা ভাববে, বেশি কথা বলবি না, এলাও বোকা বোকা ভাববে, কি তাই তো? হ্যাঁ, ওই মাঝে মাঝে দেখি যে এখন তো বুঝে গেছি, একলা একলা কথা বলতে বলতে বড় তো বুঝলাম যে এখানে ব্লুটুথ রয়েছে, তাই কথা বলছি, নাহলে তো আগে ভাবতাম পাগল হলো নাকি একলা একলা কথা বলছে। এখন বুঝে গেছি যে না, পাগল হয়নি, পাগল হওয়ার আগের অবস্থায় আছে। রাস্তায় চিনবেই না, অন্য জায়গায় ঢুকে যাবে, ট্রেন আসছে না, বাস আসছে, হর্ন দিচ্ছে, শুনতে পাচ্ছে না, কত কি কাণ্ড, সে যাবে। যেটা বলছি, ছেলেটিকে কিছু বলার আছে তো?
তার কি সমস্যা ছিল মনে আছে তোমাদের? 1 নম্বর কমবে ও দুঃখ করছিল, তাই তো? তোমাদের তো স্মৃতিশক্তি ভালো, আলাদা করে স্মৃতিশক্তির পাঠ নিতে হবে, মুখস্থ করবে আপনাদের মনে থাকবে। আর তার আগে শুধু এই স্বামী ছোট বইটা দিয়েছেন মহারাজ, একটা কিছু একটু করবে সবার ফ্যামিলি থেকে 2 মিনিট। আমি স্কুল শেষ করার পরে কলেজ থেকেই যখন আমার সাবজেক্টের বই পড়ি অনার্সে, তখন ওই স্বামীজির ওই কল টু দ্য নেশন ইংরেজি বইটা আমি 2 মিনিট করে পড়তাম, তারপরে অন্য আমার বই পড়বে। এটা যদি একটা অভ্যাস করতে পারো, এখন আমার ওই বইটা পুরো মুখস্থ, যেখানে ইংরেজিতে বক্তৃতা দিতে হয় ওখান থেকে আমি অনর কর্পোরেশন বলে সেগুলিকে এক্সপ্লেন করতে পারি। বুঝা যাচ্ছে? সেরকম 2 মিনিট, বেশি না। স্বামীজির জন্য মাত্র 2 মিনিট দিয়ে দেখো যে তিনি কত গুণ আমাদের জীবনে বাড়িয়ে দেন শক্তি। ঠিক আছে? 2 মিনিট। 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। তাহলে 30টা 60 মিনিট আছে, 30টা 2 মিনিট আছে, 30টা 2 মিনিট আছে প্রতি ঘন্টা। 2 মিনিট পড়া খুব কঠিন কিছু? তবু দেখবে পারছো কিনা। হ্যাঁ, তখন নিজের উপর রাগ করবে, তখন নিজের উপরে রাগ করবে যে 30টা 2 মিনিট আছে প্রতি ঘন্টায়, 24 ঘন্টায় আমি 2 মিনিট করিনি। ঠিক আছে? তাহলে ভালোবাসা আসবে। যার উপর ভালোবাসা আছে তাকে না দেখে করা যায় না, তাই তো? ওই মিষ্টি দেবে না, মিষ্টি কিনতে আসে একবার দেখেন, ওই কপি হবে হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় ছেলেটির সমস্যা হচ্ছে 1 নম্বর কম পেয়েছে, তাই তো? তাকে কি বলা যেতে পারে? মহারাজ কি বলবেন যে তুই দুঃখ করছিস 1 নম্বর কম পেয়েছিস বলে। তোর সত্যিই যদি দুঃখ করতে হয়, কত নম্বর এর জন্য করা উচিত বলো? 11। তোমরা মানছো? তোমরা যা বলছে ওর দুঃখ করা উচিত। যদি দুঃখ করতেই হয়, ওর 11 নম্বরের জন্য দুঃখ করা উচিত। ওকে এটা ধরিয়ে দেওয়া যাবে। তুই দুঃখই যদি করছিস, তাহলে হঠাৎ 1 নম্বরের জন্য কেন দুঃখ করছিস? তোর তো 11 নম্বরের জন্য দুঃখ করা উচিত। ওরটা ক্লিয়ার হয়ে গেল যে ওকে এটা বলা যায়। ওই 11 নম্বরের জন্যও তুই আমাদের কাছে আসবি, আরো কি করে সবকটা অঙ্ক ঠিক করা যায় আমি দেখিয়ে দেবো, স্যারদের বলে রাখবো, ইত্যাদি ইত্যাদি, তাই তো? আচ্ছা, তৃতীয় ছেলেটিকে আমাদের সাহায্যের হাত বাড়ানোর কোন স্পর্ধা আমাদের সে রাখেনি তো? কি হ্যাঁ কি না? আমাদের সাহায্যের হাতে না ও গড়ি বেঁধে রেখেছে যে আপনাদের আমাকে দয়া করে কি নম্বর বাড়ানোয় সাহায্য করতে হবে না, ওটা আমি নিজে করে বসে আছি। কিন্তু সবুজ তো সে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি মোস্ট হয়ে যাচ্ছে ডেঞ্জারাস প্রবলেম। ওই ছেলেটি এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমেটিক। সবচেয়ে বড় প্রবলেম ওর যে 100 পেয়েও আনন্দিত নয়, তাই তো? কেন? ও কি রোগে ভুগছে, তার কি নাম? ওই যে ছোট্টটি বলেছিলি, তুই বল, ওরা কি বললো? তুই বলেছিলি না আগে দুটি? তুই তো আমার দিকে তাকাচ্ছিস, তুই আগে বলেছিলি না? তো এই ছেলেটির কি দোষ? ওরাও তাই বললো, ঈর্ষা। একেবারে 100% ঠিক। তোমরা মানো? ঈর্ষা। ইংরেজি কি? জেলাসি। বাহ,
দেখো একটা দোষ, তাই তো? ওর গুণ তো নম্বর পাওয়ার পক্ষে একেবারে যথেষ্ট, উচ্চে করেছে, তাই তো? 100-100 তো পেয়েছে। তাকে আর আমরা নম্বর বাড়ানোর কোনো সাহায্য করার ঔদ্ধত্য দেখাতে পারি না, কিন্তু তবু তার চরিত্রের একটা এমন একটা দোষ ঢুকে আছে, সেটা সম্পর্কে সে ওয়াকিবহাল নয়, তাই তো? তাকে বলতে হবে, কি বলতে হবে? তার ভুলটা কোথায় হচ্ছে? এবার তোমরা একটা বলো, এত এই পেছন থেকে একটা কি বলতো, কে উঠে দাঁড়িয়ে জোরে বলার জোর কেমন দেখি? ওপর থেকে পেছন থেকে যে কেউ দাঁড়াও, শুনছো কিনা ঘটনাটা? তৃতীয় জন 100-100 পেয়েছে, তবু সে খেলতে নামেনি। মহারাজ জিজ্ঞাসা করছেন, তুই খারাপ রেজাল্ট হয়েছে? বলছেন না। কত পেয়েছি রঙকে? 100-100। তাহলে খেলতে নামিসনি কেন? সে তার একজন বন্ধুর নাম করে বলছে, সেও কেন 100 পেল? তার দুঃখের কারণ হচ্ছে তার বন্ধু একজন, সেও কেন 100 পেল, এটা তার দুঃখের কারণ। ও কি রোগে ভুগছে? ঈর্ষা, তাই তো? তাহলে তাকে কি বলা যেতে পারে? একটা ভুল ধারণা হয়ে রয়েছে, ওকে তো ঠিক বলতে হবে না কিছু। মা বাবা বলবে না, স্যাররা বলবে, ম্যাডামরা বলবে না, বাবা বলবে, বন্ধু বান্ধব বলবে, তাকে কি বলার আছে? দাঁড়িয়ে বল, শুনতে পাচ্ছি না একজন। হ্যাঁ, ঈর্ষা ত্যাগ করা। ঈর্ষাটা যখন ভালো নয়, সেটা ত্যাগ করার কথা, ও নম্বর কাটা যাবে না, ঠিকই বলেছে। কিন্তু তবু বলতে হবে যে তোর একটা ভ্রান্ত ধারণা হয়ে রয়েছে যে তুই শুধু 100 পাওয়ার, এইটা ভেঙে দিতে হবে না? ওটা একটা ভুল ধারণা হয়ে রয়েছে, কি নাহলেও কেন ঈর্ষা করবে? ওর একটা ভুল ধারণা হয়ে রয়েছে, আর জগতে কেউ যেন 100, তাহলে সে খুশি, এই তো। কিন্তু তাই কি হবে? কেন হবে না? এগুলো বলো তো। সবার মধ্যে সমান ক্ষমতা আছে, এটা শেষে কেন বলছি? স্বামীজির যদি কোনো বাণী, স্বামীজির জগৎকে যদি কিছু দিয়ে যাওয়ার ছিল এবং দিয়ে গেছেন, যেটা আমাদের চিরদিন কাজে লাগবে, সেটা হচ্ছে এইটা, সকলের মধ্যেই পূর্ণতা বিদ্যমান, সকলের মধ্যেই দৈবী শক্তি অনন্ত রয়েছে। সেই জন্যই তো সকলের জন্যই ফুল মার্কস কত? 100। কেন যে 0 পায়, যে 25 পায়, যে 20 বেশি কোনোদিন পায়নি, আমার এটা ছেলেবেলা থেকে মনে হতো, তারও কেন পরীক্ষায় 100 ফুল মার্কস? স্বামীজি জেনে বুঝতে পেরেছি কেন, যে সে এখন 0 পাচ্ছে, কিন্তু সেই একদিন 100 পেতে পারে কিনা জানি না, পেতে পারে। তার নাম অনন্ত সম্ভাবনা। কে বললো সম্ভাবনার কথাটা? স্বামীজি এই কথাটাই ব্যবহার করেছে। সম্ভাবনা মানুষটা কি বুঝে যাচ্ছে? এইটা যে তুমি 100-100 পেয়েও আনন্দিত নও, আবার 45 পেয়ে ছেলেটি খুব এরকম কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে। শিক্ষা আমাদের এইবারে 2 মিনিট নেব, দিয়ে গল্পটা ঘটনাটাকে একটু বাড়াই। দেখো ছেলেটির 2 মিনিট। হ্যাঁ, তারা একই বছরে আইএস হলো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ক্যাডার হলো। জানো তো, ভারতবর্ষের সবচেয়ে যে সিঙ্গেলিয়ান বড় পরীক্ষা এবং বড় চাকরি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে? তা থেকে আমাদের ম্যাজিস্ট্রেট, কালেক্টর এরা ডিরেক্ট, এবং আমাদের যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, যত ডিপার্টমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রতিটি স্টেটের যত সেক্রেটারি আমরা বলি ডিপার্টমেন্টের, তারা সকলে আইএস, ঠিক আছে? দুজনেই আইএস হলো, একই বছরে একই পরীক্ষায়, ঠিক আছে? এবার পোস্টিং হবে তো, ওকে তো পাশ করেই সার্টিফিকেটের জন্য টাকা দেবে নাকি? একজন হলো, যার কেউ ঈর্ষা করতো, সে হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি, আর এ হয়তো হলো আমাদের নবান্ন বা মহাকরণের সেক্রেটারি।
বোঝা যাচ্ছে? এই যে 100 পেয়ে 100 বন্ধুকে ঈর্ষা করছিল, দুঃখে খেলতে নামেনি, তার এখনো 60 বছর অব্দি চাকরি করবে, ওর মনে কি আনন্দ থাকবে? বোঝা গেছে? শেষ পর্যন্ত ওরা কিছু হ্যাঁ না কিছু বলছে না, তাই তো? এই ছেড়ে দেবো, তারপরে যত মহারাজদের অনেক গরম রান্না চলছে, গরম গরম খাইয়ে। তাহলে ও 60 বছর অব্দি যতদিন চাকরি করবে, আগে যেমন স্কুলে পড়েছে তখন যে দোষটা, সেইটা যদি এর মধ্যে যে কি শুদ্ধতে না পেরে থাকে, তাহলে পুরো চাকরি জীবনটাই সে ওরকম বেজার মুখে দুঃখের সঙ্গেই বিষণ্ণ ভাবেই কাটাবে। আবার যদি মনে হয় জানে 60 বছর আমরা তো এখন ইয়ং আছি, পলিটিক্সে নেমে যায়। এখন তো রিটায়ার করে গেছি, দুজনই পলিটিক্সে নেমে গেল। একজন হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওই বন্ধুটি, আর এ যে ইচ্ছা করতো সে হলো কোথাও কোনো প্রভিন্সের কোন রাজ্যের চিফ মিনিস্টার হতে পারে। এটা কি? এবারে যতদিন সে পলিটিক্সের এতজন থাকবে ততদিন এর মুখে হাসি। বোঝা যাচ্ছে? এত কিছু অ্যাকমপ্লিশ করে অ্যাচিভ করে জীবনে শুধু একটি দোষের জন্য সে সারা জীবন দুঃখী থাকতে পারে। এটা আমরা স্যারদের, ম্যাডামদের, অভিভাবকদের, বাবা মাদের গলায় বলি যে চরিত্র গঠনের চেষ্টা না করলে 100-তে 100 পেলেই যে জীবনটা আনন্দে কাটবে, খুশিতে কাটবে, তৃপ্তিতে কাটবে, সার্থক হবে, সফল হবে, তা নয়। জীবনটা ব্যর্থ হবে, অন্ধকারে দিন হয়ে যাবে। সেই জন্য তো আমি 100-তে 100 বার চুরি করেছি, IAS হয়েছি। অর্থাৎ আমি কি করেছি সেইটা না ভেবে অন্যে কি করেছে সেইটা নিয়ে সে সারা জীবন ভেবে গেছে। সেই জন্য সেলফকে ভাবতে বলতে বেদান্ত শুনে সর্বপ্রিয়ানন্দ নাম শুনেছে তোমরা? একই কথা বলবে যে নিজে নিজে আমি আমি আমার কথা ভাবতে হয় যে আমি 100 পেয়েছি, ও 100 পেয়েছি, আমি আরো সমান। এখন তার কোথায় পোস্টিং হবে তা নিয়ে আমি কেন থাকবো? তাই তো, এই তো তোর ভাবা উচিত ছিল। সেইটা না করার ফলে জীবনের শেষ দিন পর্যন্ত এই ঈর্ষা মানুষকে দুঃখী করে রাখতে পারে, অসফল করে। আমাদের সেই জন্য এইটুকু বলার। ধন্যবাদ, নমস্কার। তোমাদের অশেষ অশেষ তোমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধির জন্য আমি তোমাদের ছিলাম।